যে কথাটা অনেকদিন যাবত আলোচনা হচ্ছিল, হাদির খুনিরা এখন ভারত বলা হচ্ছে ভারতে যারা গ্রেপ্তার হয়েছে, এই গ্রেপ্তারটা কিভাবে হলো? আচ্ছা, প্রথমে অল্প একটু সংশোধন করে দিই। খুনি কিনা সেটা এখনো প্রমাণিত নয়। খুনের দায় অভিযুক্ত, সরাসরি আইনি পরিভাষায় যেটা বলা হয়, এরা অভিযুক্ত। এটা ঘটনা যে এটা আমাদের দিল্লি বাংলাদেশ সরকার যখন জানিয়েছিল, তারপর থেকেই দিল্লি গোয়েন্দারা তাকে বোঝার বা জানার কোথায় তারা থাকতে পারে সে ব্যাপারে খোঁজ খবর করছিল আর কি। করতে করতে শেষ পর্যন্ত জানা গেছিল যে তারা পশ্চিমবঙ্গে বনগাঁ সীমান্তে এসে পৌঁছেছে, এবং বনগাঁ সীমান্তে তারা সেখান থেকে আবার আর কি বাংলাদেশে ঢুকে যাওয়ার একটা পরিকল্পনা করছিল। আর পশ্চিমবঙ্গের পুলিশকে তারা কাজ করে থাকে, তাদেরকে এই টিপ অফ দেওয়ার পর তারা ওই বনগাঁ অঞ্চলে তল্লাশি চালিয়ে দুইজনকে তারা গ্রেপ্তার করে, এবং যেটা গ্রেপ্তার করার পর তাদেরকে স্থানীয় যেটা শুনেছি যে স্থানীয় আদালতে তাদেরকে তুলিয়ে সঙ্গে সঙ্গে 14 দিনের পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। 14 দিনের পুলিশ কাস্টডিতে যে নেওয়া হয়েছে তার অর্থ তাদেরকে আরো বেশি জেরা করে প্রকৃত ঘটনা জানার একটা চেষ্টা হবে যে কেন তারা, যদি আদৌ হাদি হত্যার সঙ্গে যুক্ত কিনা বা আর কেউ যুক্ত আছেন কিনা, বা কিভাবে হাদিকে হত্যা করার কেন প্ল্যান হয়েছিল, কি পরিকল্পনা ছিল, কার পরিকল্পনা ছিল, এগুলো এখনো কিন্তু প্রকাশ হয়নি কিছু। বাংলাদেশের বলো, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে গোয়েন্দা বিভাগ তারা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছে এরা ওই জায়গায় আছে, ওদেরকে তোমরা ধরো। না, এটা তো অনেকদিন থেকেই তারা বলছিল। সেই যে বিবৃতিটার কথা বলছো, ওই বিবৃতিটা নেই, তুমি খুঁজে পাবে না, ওটা উধাও হয়ে গেছে। ওরা যারা যারা সেভ করে রেখেছে তাদের কাছে আছে, আমার কাছে সেভ করাও আছে। দুটো বিবৃতি ছিল, দুটো বিবৃতি পরের দিন আবার সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যে কারণেই হোক, সেটাতে বলা ছিল যে বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান, তিনি ভারত সফর করেছিলেন, এবং ভারত সফরের সময় তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠক হয়, এবং ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে তিনি এই কথাটা জানিয়েছিলেন যে এখানে এই হাদির হত্যাকারীরা রয়েছে, ফলে তাদেরকে গ্রেপ্তার করা হোক। এবং এইটাও ওই প্রেস রিলিজে বলা ছিল, ভারত সরকার থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে ভারতে থেকে কাউকেই বাংলাদেশ বিরোধী কোনো সন্ত্রাসমূলক কাজকর্ম করতে দেওয়া হবে না, এই আশ্বাসও দেওয়া হয়েছিল। সেই অনুসারে পরবর্তীকালে গ্রেপ্তার হয়েছে। না, এটা তো ভারত বাংলাদেশের ক্ষেত্রে অতীতেও এই ধরনের একটা সহযোগিতার বহু নিদর্শন আছে। একটা সময় জঙ্গিদের, যেমন আমি ছিলাম যে হিজবুত তাহরির সংগঠন, তারা যে গ্রেপ্তার হয়েছিল, তাদের শেখ হাসিনা যে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন 2009, আজ তারা খোলা মনে ঘুরে বেড়াচ্ছে। এগুলো ভারতের কাছে চিন্তাজনক বিষয়। ফলে এখন সেগুলোও তো তথ্য অনেক কিছু ভারতও দিয়ে থাকতে পারে। ভারতও দিয়েছে হয়তো তথ্য যে যারা প্রকাশ্যে ঢাকাতে অফিস খুলে নিষিদ্ধ সংগঠন, যারা প্যান ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত, যারা মনে করেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে ইসলামিক রাষ্ট্র তৈরি করতে হবে, এবং তারা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী, এবং তারা তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল, এবং তাদেরকে যে মিছিল তাদের করতে দেওয়া হয়, পুলিশ হুমকি সত্ত্বেও যে মিছিলও করেছিল, কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু গ্রেপ্তারের পর কিন্তু সবাই কিন্তু ইউনূস তাদের সসম্মানে মুক্তি দিয়েছে। আমার ভয় হচ্ছিল তিনি আবার জাতীয় পুরস্কার না দিয়ে দেন হিজবুত তাহরির লোকেদের, যে এরা প্রচন্ড ভারত বিরোধী বলে। যাই হোক, সেটা থ্যাংক গড তার মাথায় সুবুদ্ধি এসছে, তিনি সেটা করেননি হয়তো। বাংলাদেশের মিডিয়ায় কোনো সেকশনে প্রশ্ন তোলা হয়েছে যে ইউনূস গভর্নমেন্টের আমলে এদেরকে গ্রেফতার করা হলো না, এখন হলো, এটা কি ইউনূস গভর্নমেন্টের সম্পর্ক খুব খারাপ ছিল, এর জন্য সেটা হয় নাই? বাংলাদেশের সাংবাদিকদের দক্ষতা সম্পর্কে আমার প্রচুর শ্রদ্ধা আছে। তারা কেন যে পুলিৎজার পাননি এতদিনে, তা আমার কাছে বিস্ময়কর। ফলে তারা এত কিছু জানেন, যেটা ভারতের 140 কোটি দেশের, যেখানে কয়েক লক্ষ সাংবাদিক, একটা বাংলাদেশের মতো 28টা বাংলাদেশ মিলে ভারত,
সেখানে তারা কেউ জানতে পারেন না যে এটা আগে সব ধারা হয়ে গিয়েছিল ইউনিসের সময়। তারেক রহমান আসার পর আমাকেও একজন প্রশ্ন বলেছিল কি তারেক রহমানকে উপহার দেওয়া হলো। মানে উপহার কেন দেওয়া হবে? এটা একটা জঙ্গি ভারতে আশ্রিত হয়ে পেয়েছে, তাকে মনে হয়েছে সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফেরত তো দিয়ে দেওয়ার কথা এখন আসেইনি। কারণ ফেরত কথাটাও তো এখন হচ্ছে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চাইবে বলেছে। বাংলাদেশ সরকার প্রচুর সদিচ্ছা থাকে, অনেক কিছু চায়, সেগুলো কিন্তু লিখে উঠতে পারে না। কিন্তু লিখে উঠলে তখন দেখা যাবে এখন তো আদালতের বিষয় না, এখন পুলিশ কাজ 14 দিনের পর। আমি যেটা শুনেছি কলকাতার যেটা বাংলাদেশ মিশন তারা একটা কনসুলার অ্যাক্সেসও চেয়েছে, তার সঙ্গে কথা বলে জানতে চান যে সেই সত্যি প্রকৃতই সেই ব্যক্তি কিনা যাকে সন্দেহ করা হচ্ছিল। এখন আরো কত কিছু গোপন তথ্য তারা প্রকাশ করে দেবে, সে নিয়ে তো অনেক বেশি আশঙ্কা আছে অনেকের মনের মধ্যে। তারা আবার তো সে না বলেন। এখন অভিযোগটা যেটা বাংলাদেশের কাগজে প্রচারিত হচ্ছে যে সবটা হচ্ছে আওয়ামী লীগের তরফে কিছু নেতা তাদের উস্কানি দিয়ে করিয়েছে। এখন জানি না এই হত্যাকারীরা শেষ পর্যন্ত আর কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার নাম নেবে কিনা আমি কিন্তু জানি না, সেটা এখন আমাদের অপেক্ষা করতে হবে আদালতে কি বলে তার উপরে নির্ভর করছে। এবং কনসুলার অ্যাক্সেস চেয়েছে, কনসুলার অ্যাক্সেসের আবেদন তারা করেছে, এখনো ভারত সরকার সেটা এখনো সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেমা ওবায়েদ, তিনি বলেছেন ভারত এখন পর্যন্ত অফিসিয়ালি তাদেরকে কিছু জানায়নি। না সেটা ঠিক কথা, তিনি কি অফিসিয়ালি জানতে চেয়েছিলেন জানায়নি জানি না। তারা তো বলেছেন, আমি তো দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন আমরা তাদের ফেরানোর চেষ্টা করছি, যে প্রক্রিয়াটা তারা নেবে না। ভারত জানায়নি, এখন তো পুরো ব্যাপারটা তো তদন্তের আওতায় আছে না, পুলিশি তদন্ত হচ্ছে। এখনো তাকে তো মানে জেলে তাকে পাঠানো হয়, জেলে পাঠানোর আগে 14 দিন তাকে এখন তদন্ত করে দেখা হবে যে সে কতটা যুক্ত, কিভাবে ভারতে প্রবেশ করলো। আটক করা তো অবৈধ অনুপ্রবেশের দায়। অবৈধ অনুপ্রবেশ, এবং সেটা বলা হচ্ছে না, এটা ভারতের ওয়েস্ট বেঙ্গল টাস্ক ফোর্সের যে রিলিজটা ছিল, প্রেস রিলিজ, তাতে বলা ছিল যে এটা তাদের সন্দেহ করা হয়েছে হাদি হত্যার সঙ্গে, সেটা বলা আছে। সেটা অনুপ্রবেশের থেকেও তারা ভারতে ঢুকে পড়েছে একটা ঘটনা, সেটা যেমন বলা ছিল, এবং তারা ঢুকেছে অনেক আগে, সেটারও একটা ইঙ্গিত আছে, নেই যে তা না। কিন্তু তাদের এতদিনে তাদের হদিশ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর তো গ্রেপ্তার করা হলে এখন প্রশ্ন হচ্ছে আগে করা হয়েছিল, এতদিনে বলা হচ্ছে, তো না করা হলে বলতো গ্রেপ্তার ভারত বলছে না, মহা সমস্যা আছে না। আগে যেটা হচ্ছে পুলিশি আইনি কারবাইটা আগে হতে দিন, তারপরে ব্যাপারটা সম্পর্কে একটা সুনিশ্চিত কোনো সিদ্ধান্তে আসা যাবে। তবে এটা নিঃসন্দেহে আমার মতে এটা ভারত বাংলাদেশ নিরাপত্তা এজেন্সির যৌথ উদ্যোগে এটা সফল হয়েছে। আমি একমাত্র ভারতকে এই ব্যাপারে কৃতিত্ব দিচ্ছি না, আমি বাংলাদেশের গোয়েন্দা বিভাগকেও কৃতিত্ব দিচ্ছি। এই সহযোগিতাটা প্রয়োজন। এই সহযোগিতাটা হলে বাংলাদেশের যারা অপরাধী তারা যদি কোথাও, তারা যেমন গ্রেপ্তার হবে, তেমনি বাংলাদেশে তো যে অপরাধীরা আছে তারাও যাতে গ্রেপ্তার হয়। আর এই সহযোগিতা নিয়ে কাউন্টার টেররিজমের একটা তো গোষ্ঠী ছিল উভয় দেশের মধ্যে, যেটা ইউনিসের আমলে তো সবই বন্ধ হয়ে গিয়েছিল, সবই উঠে গিয়েছিল। সৌভাগ্যক্রমে এখন পানি আটকানো যায় না, তাই তো পানি যাচ্ছিল, কিন্তু বাকি সবই বন্ধ ছিল। এখন সেগুলো ধীরে ধীরে একটা স্বাভাবিক একটা নির্বাচিত বন্দী, সাধারণত এই ধরনের আটক ব্যক্তি মানে হস্তান্তরের প্রসেসে কেমন দিন লাগতে পারে? এখন এটা নির্ভর করছে তার অপরাধটা ভারতের আদালতে প্রমাণিত হতে হবে। তুমি যেটা প্রথম বললে অনুপ্রবেশের মামলাও তার বিরুদ্ধে থাকবে, সেটাতে যদি সে অপরাধী সাব্যস্ত হয় তাহলে নিশ্চিতভাবে তাকে তো ফেরত দেওয়া তো হবে। প্রক্রিয়া কত দিন, তারপর আপাতত তো 14 দিন নিশ্চিত, কিছু করা হচ্ছে না। রবিবার হয়েছে, রবিবার থেকে 14 দিন গুনতে থাকো, সেই 14 দিনের পর আবার আদালতে তোলা হবে। তখন যদি মনে হয় তদন্ত শেষ হয়েছে তাহলে পুলিশ তাকে জেল কাস্টডিতে পাঠাবে। জেল কাস্টডিতে পাঠালে তখন হয়তো কনসুলার অ্যাক্সেস দেবে, সেই সময় তো বাংলাদেশের অফিসিয়াল রয়েছে, তার সঙ্গে কথা বলতে পারবে। সুতরাং এটার জন্য এখন আমাদের আরো একটা রবিবার থেকে তো সবে আরেকটা রবিবার, তারপরে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আপনাদের এই প্রসেস থেকে অবৈধ অনুপ্রবেশের জন্য ওই ব্যক্তিকে ওই সাজাটা ভোগ করতে হবে ভারতে? হ্যাঁ, ভাগ তো করতেই হবে। ভোগ অবৈধ অনুপ্রবেশ করে যেটা প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, যেরকম বহু ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই সাজাটা সেক্ষেত্রে বড় ব্যাপার নয়। সাজাটাই তো, সে তো সাজা তো এরপরে জেল কাস্টাডি থাকবে, তারপরে তাকে আবার বাংলাদেশকে বলা হবে যে আপনার দেশের নাগরিক এখানে অবৈধভাবে প্রবেশ করেছিল, কি আমরা পাঠাচ্ছি। এই ব্যক্তি যে হত্যাকারী, সেটা তো দ্বিতীয়বার একটি মামলা, সেগুলো তো তদন্ত সাপেক্ষ, তদন্ত ছাড়া তো এখন বলা যাবে না। এনসিপি, বিএনপি, এইসব দলগুলার অনেক বক্তা আমরা টকশো গুলাতে দেখছি, তারা বলছেন যেহেতু এখানে ধরা পড়েছে বাংলাদেশের সন্ত্রাসী, আরো যারা সন্ত্রাসী আছেন বাংলাদেশে, তারা নাম বলে নাই, ইঙ্গিত করেছেন আওয়ামী লীগ নেতাদের, একসাথে ওদেরও হস্তান্তর করা হবে কিনা। না, আমি ওই বাংলাদেশে কারা টক শোতে কি বলছেন ও আমি গুরুত্ব দিতে চাই না। যে এখান থেকেই হোক, বিদেশ থেকেই হোক, প্যারিস থেকেই হোক, ওগুলোকে পাত্তা দিলে ওগুলো গুরুত্ব বেড়ে যায়। ওরা গুরুত্ব পাওয়ার জন্য এসব বলে, আমি ওদের নিয়ে মাথা কামাই। ভারত বাংলাদেশের সরকার কি বলছে, এখন একটা নির্বাচিত সরকার, টক শোতে কে কি বললো সেটা বড় বিষয় নয় আমার কাছে। টক শোতে অনেক কিছুই আলোচনা হতে পারে, অনেক অবাস্তব অনেক কিছুই বলতে হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা অমুককে চাই, তমুককে চাই, অন্য প্রসঙ্গে যাই। না আমি বলছি যে ওই বিষয়গুলো নিয়ে তো আগে বাংলাদেশ সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে। একটা নির্বাচিত সরকার এসছে, তো টকশোর মাধ্যমে তো আর একটা টকশোতে আমি এটা জবাব দিতে পারবো না। টকশোয় তো জবাব হয় না। টকশোতে কেউ বলেছেন আমি তার টকশোয় জবাব দেবো, তো হাস্যকর বিষয়। আমি বাংলাদেশ সরকার কিছু বললে ভারত সরকার, আমি সাংবাদিক, আমি তো কোনো সিনিয়র সাংবাদিক হিসেবে বাংলাদেশের নতুন গভর্নমেন্টটাকে কেমন দেখছেন আপনি? এখন এখনই তো শুরুতে এক্ষুনি তো বলা, ভালো মন্দ কোনোটাই বলার সময় আসেনি। বাংলাদেশে রাজনৈতিক যে হিংসা ছিল, অরাজকতা ছিল, সেগুলো প্রথম দিকে বেশ কিছুটা তারেক রহমান সরকার আসার পর কমে গিয়েছিল। কিন্তু খবর পাচ্ছি কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে যেগুলো অবাঞ্ছিত। আশা করি আগের তুলনায় ইউনূসের আমলটা তো 17 মাসটা তো ভয়ঙ্কর একটা দেশ সময় গেছে বাংলাদেশের জন্য, শুধু ভারতের জন্য না, বাংলাদেশিদের জন্যই ভয়ঙ্কর গিয়েছে। ফলে সেই জায়গাটা থেকে আজকে যদি 2-4টেও ঘটনা ঘটে, তাহলেও যেন মনে হয় এটাকে সহ্য করা যায়। একটা স্বস্তির হাওয়া আছে, নেই যে তা নয়, কিন্তু এর মানে তো এই নয়। এখন তো মৌলিক তাকে যে সরকারকে সবে শুরু করেছেন, মন্ত্রিসভা গঠন হয়েছে, কাজ শুরু করেছেন। এখন দেখা যাক তাদের এখনো আমি বলছি কোনো আমি প্রথম কথা সার্টিফিকেট দেওয়ার কেউ নই, দ্বিতীয় কথা ইউনূস গভর্নমেন্টের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল না, এবং ভারতও সবসময় বলে আসছিল তারা একটা নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক গড়তে আগ্রহী। ইউনূস গভর্নমেন্টের এক্সটেনশন বলা হচ্ছে এই গভর্নমেন্ট, যেমন এখানে ফরেন মিনিস্টার তার গভর্নমেন্টের লোক নেওয়া হয়েছে, প্লাস হচ্ছে মনে করেন ইউনূসকে বিশেষ খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হচ্ছে। না, সেটা তো শুনলাম যে ইউনূস নিজেই নিজেকে দিয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন ছিল, 10ই ফেব্রুয়ারি তিনি ঘোষণা করলেন আমি এখন থেকে বিশেষ ভিভিআইপি। কিন্তু সেই সম্পূর্ণ গেজেট নোটিফিকেশনটা তো হয়ও নি এখনো। আনুষ্ঠানিক একটা অর্ডার বেরিয়েছিল, কিন্তু গেজেট বিজ্ঞপ্তিটা বলতে শেষ মতো হয়ে উঠতে পারেননি, উনি সেটা করে উঠতে পারেননি। আর নিজেকেই নিজে ভিভিআইপি ঘোষণা করেছিলেন, বিদেশ গেলে তার ব্যাগটা যাতে সার্চ না হয়, কি নিয়ে যাবেন না নিয়ে যাবেন সেটা যেন কেউ তল্লাশি না করতে পারে, সেই জন্য ভিভিআইপি স্ট্যাটাসটা তারাই পান, তাদের কোনো সার্চ হয় না, তল্লাশি হয় না। বিনা তল্লাশিতে উনি বিদেশ যেতে চান আর কি, সেই জন্য একটা ব্যবস্থা করছিলেন। কিন্তু আমি প্রভাব নেই যে তা না, নতুন সরকারের মধ্যে প্রভাব আছে সেটা ঠিকই, কিন্তু এই সরকার তো তারেক রহমানের সরকার, নিশ্চিতভাবে তাদের একটা নির্দিষ্ট নীতি আদর্শ আছে। এবং গত বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা, তিনি বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা করে দেখা করছেন। এই সব শেষে হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। এখন পর্যন্ত তিনি প্রতিটি জায়গায় যে আলাপ আলোচনা হয়েছে,
বাংলাদেশের মিশনে ইফতার পার্টি হয়েছে, সেখানে বহু বাংলাদেশি সাংবাদিক, বুদ্ধিজীবীরা, সকল রাজনৈতিক দলের নেতারা নেত্রীরা আমন্ত্রিত ছিলেন। ফলে একটা সম্পর্ক আবার নতুন করে গড়ার, প্রায় বলা যেতে পারে শূন্য থেকে গড়ার, আবার একটা গড়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে সেটা এখন একটা কোনো একটা মানে আকার ধারণ করলে তখন হয়তো নির্দিষ্ট একটা মন্তব্য করা যায়। কিন্তু আমি বলবো উভয় দিক থেকেই কিন্তু একটা আগ্রহ আছে সম্পর্কটাকে কিভাবে স্বাভাবিক করা যেতে পারে, আর স্বাভাবিক করার একটা উদ্যোগ আছে, নেই যে তা না। এখানে কিন্তু ওই হাদি হত্যাকারী, তথাকথিত হত্যাকারী, এটা একটা বিষয়, আর এগুলো টক শোতে ওই হাসিনা ফাসিনা বিষয়গুলো আসছে, বাকি আদতে সেরকম কিছু নেই। কারণ তো খুব বড় নেতা একজন বলেছেন এই একটা বিষয়ের উপরে দু দেশের সম্পর্ক নির্ভর করে না, আরো অনেক সার্বিক দুটো সম্পর্ক আছে। আমি তো অনেক বলছিও যে চীনের সঙ্গে তো ভারতের সীমান্ত যুদ্ধ হয়, চীনের সঙ্গে ভারতের বাণিজ্য সব থেকে বেশি, এবং চীন লাভবান, মানে ট্রেড ডেফিসিট যেটা, সেটা ভারতের দিক থেকে, মানে চীনের বাণিজ্যের লাভ ঘাটতি নেই, তাদের উদ্বৃত্ত সেই রকম একটা বাণিজ্য হয় যাদের সঙ্গে রোজ নিয়মিত সীমান্তে লড়াই হচ্ছে। ফলে বাংলাদেশের ক্ষেত্রে তো সেরকম কোনো কিছু ঘটনা নয়। নিঃসন্দেহে এই বিষয়টা আমার মনে হয় যে আরো কয়েক মাস গেলে হয়তো বলতে একটু অপেক্ষা করার সময় আছে, আগ বাড়িয়ে কোনো মন্তব্য করার মতো ভারতীয় হাইকমিশনের ইফতারে বিভিন্ন রাজনৈতিক দল ছিল, সরকারের মন্ত্রীরা ছিলেন, সরকার সমর্থক সাংবাদিকরা ছিলেন, কিন্তু সরকার সমর্থক না এখন আওয়ামী লীগ সমর্থক সাংবাদিক বা আওয়ামী লীগ ঘরানার কোনো ব্যক্তিকে সেখানে দেখা যায় নাই। এদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, এম্বারাস হতে পারে হাইকমিশন। না, তুমি যেটা বলছো যে সরাসরি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সেই দলটা তো ওখানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। আর কেউ কি ঘোষণা করছেন আমি তো জানি না। বাংলাদেশে যারা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক অধিকাংশই তারা জেলে আছেন, এখন নিমন্ত্রণ জেলে গিয়ে দেওয়া সম্ভব না। তাহলে এত শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু তার আগে নিয়মিত যেতেন, তাদেরকে নিমন্ত্রণ দেওয়া যেত। জেলে আছে যারা বন্দী, তাদেরকে কি করে নিমন্ত্রণ করা যাবে? নিমন্ত্রণ করার তো উপায় নেই কোনো। আমি জানি না বাইরে আওয়ামী লীগ পন্থী সাংবাদিক ঘুরে ঘোষিত পরিচিত এরকম আমি কেউ এখন নিজেকে পরিচয় দেন না আমি আওয়ামী লীগ সমর্থন করি সাংবাদিক, আমার মনে হয় না কেউ পরিচয়। আনন্দবাজারের সাথে যিনি যুক্ত, এই সময়ের সাথে যুক্ত হন কুদ্দুস আফরাদ, তিনি তো আওয়ামী লীগ সাংবাদিক হিসেবে পরিচিত, তিনি অ্যাভেলেবল। জানি না, বলতে পারবো না আওয়ামী লীগের সঙ্গে সরাসরি তিনি যুক্ত কিনা আমি জানি না, বলতে পারবো। তাকে তো আমি প্রথম দিনে জামায়াতের আমিরের সঙ্গে প্রেস ক্লাবেতে দাওয়াত খেতে দেখেছিলাম। আচ্ছা, এই যে ক্রাইসিস ইরান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশ জ্বালানি সংকটে পড়েছে, ডিজেল চেয়েছে ভারতের কাছে। শেখ হাসিনার আমলে তৈরি করা পাইপলাইন, যে পাইপলাইনে ভারতের কাছে নানা কিছু পাচার করারও কথা বলা হচ্ছিল তখন, সেই পাইপলাইনে ডিজেল আসছে। ভারতের কোনো ক্রাইসিস নাই এই মুহূর্তে যুদ্ধের ডিজেল টিজেল? অবশ্যই সংকট আছে কিন্তু প্রতিবেশী যদি সংকটের আরো গভীরতর সংকটে পড়ে তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা, এটা ভারতের বরাবরই নিয়ম বা বরাবরই করে থাকে আর কি। কিন্তু বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে দিতে চাই। সেটা হচ্ছে যে এটা ঘটনা যে আগে এক সময় ওয়াগানে ডিজেল পাঠানো হতো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত সরকারের সঙ্গে যৌথভাবে আলোচনা করে এই পাইপলাইন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হয়, যেটা 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। প্রায় 300 সামথিং কোটি টাকা ব্যয় এটা নির্মিত হয়েছে। কিন্তু এটা যে 5 কিলোমিটার মাত্র নুমালীগড় আসামের, যেটা সেখান থেকে শিলিগুড়ি থেকে কিন্তু যেটা ভারতের মধ্যে অংশটা টোটালটা 5 কিলোমিটার, কিন্তু বাকি সমস্তটাই 126 কিলোমিটারটাই বাংলাদেশে। ফলে এই বিরাট যে পাইপলাইন, যেটাকে মৈত্রী পাইপলাইন নাম দেওয়া হয়েছিল, মানে এটা সৌভাগ্যের বিষয় যে পাইপলাইনটা অক্ষত আছে। এবং তুমি এটা এখন যেটা নিয়মিত যে 5,000 টনের যে কথাটা বাংলাদেশের মিডিয়াতে বলা হচ্ছে,
আসলে এই 5,000 টনটা দেওয়া হয় না তা না, এমনকি ইউনুস থাকাকালীনও পেয়েছে। কিন্তু ইউনুস সরকার থাকাকালীন জানুয়ারি মাসে তারা একটা বড় 1,80,000 টনের একটা দাবি জানিয়েছিলেন ভারতের কাছে, এটা দরকার। সেই সময় তুমি দেখো বাংলাদেশের রাস্তায় দিল্লি নয় ঢাকা ঢাকা, দিল্লি নয় ঢাকা ঢাকা এসব স্লোগান শুনেছিলে। ঢাকা নয় পিন্ডি পিন্ডি, চোখে পিন্ডি চটকে তারা কিন্তু এখন ভারতের কাছে তখনই চেয়েছিলেন 1,80,000 টন। এবং তারপরে এখন যেটা সিদ্ধান্ত হচ্ছে, আমি যতদূর জানি যে আগামীকাল ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা, গতকাল আমাদের একটা পেট্রোলিয়াম মন্ত্রকের ছিল ব্রিফিং ছিল, সেখানে বলা হয়েছিল বহু প্রতিবেশী দেশ, শুধু বাংলাদেশ নয়, আরো 2-4টে প্রতিবেশী দেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা, তারাও সাহায্য চেয়েছে। কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি ভারতের নিজস্ব ডোমেস্টিক কাস্টমার। কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ক্রাইসিসটা খুবই বেশি, এখানে সমস্ত কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে বলা হচ্ছে, ঈদের ছুটি বাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ যাতে বিদ্যুৎ খরচটা কম হয়। এই মুহূর্তে 50,000 টন ইমিডিয়েটলি বাংলাদেশের প্রয়োজন। এটা আগামীকাল ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা, তিনি অর্থমন্ত্রী আমির খসরু সাহেব এবং তোমাদের যে জ্বালানি মন্ত্রী, তার সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা আছে আমি শুনেছি। এবং সেই বৈঠকে এই সিদ্ধান্তটি হবে যে 5,000 টনটা একটা প্রতীকী টোকেন ছিল, কিন্তু এইটা 50,000 টন যাবে কিনা এইটা কালকে পরিস্থিতি বুঝে 50টা 50 নাও হতে পারে, যেটাও হবে খুব ন্যূনতম যেটা বাংলাদেশের প্রয়োজন এটুকু হয়তো দেওয়ার একটা সিদ্ধান্ত হতে পারে বলে আমার ধারণা। আর ফলে আমি বলছি এইটা বাংলাদেশের মানুষের কাছে যেটা একটা প্রথম প্রমাণিত হবে, যে যেটা কথা তো প্রচার করেন না, যে রোজ যে 1200 মেগাওয়াট বিদ্যুৎ পান এই ভেড়ামারা থেকে বহরমপুরে, সেটাও তো সেই ব্যবস্থাপনাটা তো শেখ হাসিনা করে গিয়েছিলেন ভারতের সঙ্গে। তিনি তো দেশ বিক্রি করে দিয়েছিলেন, ফাঁসিবাদ চালিয়েছিলেন, কিন্তু ভারত থেকে বিদ্যুৎ আনিয়েছিলেন, ভারত থেকে ডিজেল আনার ব্যবস্থা করেছিলেন, তিনি গঙ্গা চুক্তি করেছিলেন, তিস্তা চুক্তি করার চেষ্টা করেছিলেন, আরো কিছু করে, এমনকি স্থল চুক্তি করেছিলেন, যা বঙ্গবন্ধু করতে পারেননি তিনি করেছিলেন। এবং যাতে ভারত 10,000 একর এক্সট্রা জমি দিয়েছে বাংলাদেশকে, সমুদ্র সীমানা করেছিলেন। এগুলো বাংলাদেশের মানুষের তো নিশ্চয়ই তারা বুঝবেন, ডিজেলটা যখন পাবেন, সেই ডিজেল দিয়ে যখন চাষের কাজে ব্যবহৃত হবে, উত্তরবঙ্গে বাংলাদেশের 7টি জেলায় যাবে, 7টি জেলায় এই ডিজেল পৌঁছবে উত্তরবঙ্গে, যেখানে মানে অ্যাকচুয়ালি যেখানে বোরো চাষের জন্য এই পানি উত্তোলন করার জন্য এই ডিজেল পাম্প গুলো চলাটা জরুরি, কারণ বোরো চাষের সময় পানিটা বেশি দরকার হয়। ফলে এইটা তো বুঝতে পারবে যে শেখ হাসিনা ভাগ্যি সেরকম একটা পাইপলাইন তৈরি করে দিয়েছিলেন। আচ্ছা নয় ঠিক আছে, একটু ফ্যাসিবাদী ডিজেল বলে অন্তত নিয়ে নিন, কি করা যাবে? আপনি বলছেন 5,000 টনটা একটা টোকেন, কিন্তু 50,000 টন পর্যন্ত হতে পারে সেটা। না, মূল কিন্তু এই বছরের মধ্যে 1,50,000 টন, সেটা কিন্তু একটা অরিজিনাল এগ্রিমেন্ট আছে আগে থেকে, শেখ হাসিনার সময় থেকেই আছে, কিন্তু যেটা ধীরে ধীরে ধাপে ধাপে বাড়বে। এখন ডিজেলের লাইন, পাইপ লাইন, এটা এরকম নয় তাহলে আমি সুইচ খুলে দিলাম আর হরর করে পানি চলে গেল ডিজেল, তা নয়। এটা তো প্রথম কথা, যে পরিস্থিতি ইউনুস সাহেব তৈরি করেছিলেন বাংলাদেশে, যে জঙ্গিপনা দেখিয়েছিলেন, ওই পাইপলাইনটা যে বেঁচে আছে এটা সৌভাগ্য, বাংলাদেশের মানুষের কৃতিত্ব, পাইপলাইনটাকে বাঁচিয়ে রেখেছে, জঙ্গিরা অন্তত ধ্বংস করতে পারেনি। আবার জঙ্গিদের সব টনক থাকে আর কি, যে ওইটা ধ্বংস করবো না, এটা ধ্বংস করলে বিপদে পড়বো। এখন তো শুনেছি অনেক মন্ত্রীরা মেট্রো রেলে উঠে সেলফি তুলে ছবি দিচ্ছেন, পোস্ট করছেন। এবং সুতরাং এই যে ডিজেলের যে পাইপলাইনটা, এটা যেহেতু অকেজ হয়ে পড়ে আছে এবং বহু কর্মী যারা ভারতীয় কর্মী বাংলাদেশে ছেড়ে তারা পালিয়ে এসেছিলেন, তারা আবার যেতে শুরু করেছেন, এটা স্বাভাবিকত একটু সময় লাগবে। এটা পাম্প করলেই কাজ চলে যাবে এরকম না, পাম্প করার পর ওই রিফাইনারি থেকে, শোধনাগার থেকে তেলটা পাইপ দিয়ে এসে যখন পৌঁছবে এবং তারপর যাবে, এটা একটা সময় সাপেক্ষ। এই প্রক্রিয়াটাকে চালু রাখার জন্য এই 5,000 টনটা দেওয়া হয়, 5,000, যাতে একেবারে ওটাতে মরচে না পড়ে যায়, ধুলোবালি না পড়ে যায়, অকেজন যাতে না হয়, যেন কমিয়ে ওটা 5,000 টনের অনেক বেশি প্রয়োজন তো বাংলাদেশের। 50,000 টন মিনিমাম এক্ষুনি দরকার, নাহলে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। আপনি বলছেন যে শেখ হাসিনার আমলেই চুক্তি ছিল বছরে 1,50,000 টন, 1,80,000। 80,000।
এই ডিজেল তো ভারত নিশ্চয় রাশিয়া অথবা ইরান থেকে কিনে সাধারণ। না, ডিজেল তো না, যেটা আমাদের যেটা আসে সেটা হচ্ছে অপরিশোধিত তেল আসে, যেটা ক্রুড বলা হয়, ক্রুড। এখন দেখো, এখানে আরো কিছু আলোচনার বিষয় হয়তো থাকবে, সেটা হচ্ছে তখন এরকম যে চুক্তিটা হয়েছিল তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেলের যে দাম ছিল, আজকে ব্যারেল $100 উপর পেরিয়ে গেছে এই যুদ্ধের কারণে। ফলে সেই পুরনো দামে তো দেওয়া যাবে কিনা, এইসব দর কষাকষি কতগুলো ব্যাপার আছে, এগুলো বাণিজ্যিক বিষয় আছে, এটা স্বাভাবিক। যেটা সেগুলো সমস্তটা নিষ্পত্তি হলেই এগুলো হবে। কিন্তু ঘটনা নীতিগত ভাবে যেটা ঠিক, শেখ হাসিনা নরেন্দ্র মোদীর তৈরি করা পাইপলাইন দিয়ে, যেমন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর তৈরি করা বিদ্যুৎ লাইন দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, যাতে তারা ভারত বিরোধী স্লোগান দিতে পারেন, সেই চেঁচিয়ে চেঁচিয়ে সেই মাইকে দ্বারা স্লোগান দেন, তেমনি তারা এই ডিজেলটা ব্যবহার করে চাষবাস করবেন আর দু চারটে গালিগালাজ দেন, কি করা যাবে।